গ্রামীণ ব্যাংক প্রবেশনারি অফিসার পদে গণিত এর সাজেশনমূলক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুকুমার সেন। তো এর আগে আমরা বেশ কয়েকটা ভিডিও আপলোড করে দিয়েছি। সাজেশনমূলক সে ভিডিওগুলোতে আমরা মোটামুটি 60 এর কাছাকাছি মানে 60টি অঙ্ক কিন্তু করে দিয়েছি। সম্ভবত 7টা ভিডিওতে 7টা অঙ্ক করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 8 নম্বর ভিডিও। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনাদের কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে এবং এখানে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করেই কিন্তু সন্নিবেশ করা হয়েছে এবং গ্রামীণ ব্যাংকের বিগত সালের কি কি প্রশ্ন এসেছিল, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে। তো দেখেন, আজকে আমরা 61 নম্বর অঙ্ক থেকে শুরু করব, কেননা 60 নম্বরটা আমরা গত ক্লাসে লাস্ট অঙ্ক হিসেবে করে দিয়েছি। তো দেখেন, সম্ভাবনার অঙ্ক কিন্তু গ্রামীণ ব্যাংকে আসতে দেখা যায়। এই জন্য আমরা এই ধরনের অঙ্ক বেশ কিছু এখানে অর্থাৎ এই 275টা লিস্টে আমরা সংযোজন করেছি। কি বলা হচ্ছে? 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তো প্রথমে আপনাকে জানতে হবে যে মৌলিক সংখ্যা আসলে কি। ওকে, এরপরে আপনাকে জানতে হবে যে সম্ভাবনার সূত্রটা কি। তো আমরা সম্ভাবনা ইকুয়াল কি জানি, আমি একটু এখানে লেখার চেষ্টা করছি। আমরা জানি সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে হচ্ছে অনুকূল ঘটনা। এটা কার সূত্র? এটা সম্ভাবনার সূত্র। আর নিশ্চিতভাবেই আপনারা মৌলিক সংখ্যা চেনেন। যেমন মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, তারপরে 41, 43, 47, এগুলো কিন্তু সিরিয়াল অনুযায়ী মৌলিক সংখ্যা। এগুলো আপনাকে কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি এখানে লিখেছি 1 থেকে 50-এর মধ্যে মোট 15টা মৌলিক সংখ্যা। আপনি যদি গুণে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টাই হবে। আর 50 থেকে 100 এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা আছে আরো 10টা। তো মৌলিক সংখ্যার আলোচনা তো এটা না, এটা হচ্ছে সম্ভাবনার অঙ্ক। এই জন্য আমরা একটু দেখার চেষ্টা করব যে আমাদের চেয়েছে কি। চেয়েছে যে 29 থেকে 38 পর্যন্ত, এখানে কিন্তু পর্যন্ত বলেছে, তার মানে আমাদের কিন্তু 29কেও কাউন্ট করতে হবে, মানে 29কেও কাউন্ট করতে হবে। তাহলে 29 একটা সংখ্যা, 31 একটা সংখ্যা, 37 একটা সংখ্যা, মোট কয়টা আছে? 3টা। দেখেন 29 থেকে 38 এই রেঞ্জের মধ্যে সর্বমোট মৌলিক সংখ্যা আছে 1টা, 2টা, 3টা। তাহলে এখানে এই 3টা ঘটনা হচ্ছে কি বলেন তো দেখি? এই 3টা ঘটনা হচ্ছে মানে মৌলিক সংখ্যার ঘটনা। এখন 29 থেকে 38 পর্যন্ত মোট সংখ্যা আছে কয়টা? আমরা যদি হিসাব করি 29 একটা, 30 একটা, 31 একটা, এইভাবে 32, 33, 34, 35, 36, 37 এবং 38। বলেন তো দেখি মোট কয়টা সংখ্যা এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে এখানে ঘটনা মোট 10টা। তাহলে আমাদের মোট ঘটনা কত হবে? নিচে 10। আর অনুকূল ঘটনা অর্থাৎ এই 10টা ঘটনার মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? 3টা। কি কি? আমি তো একটু আগে বললাম আপনাদের হিসাব করে যে 29 একটা, 31 একটা আর 37 একটা। এছাড়া কিন্তু মৌলিক সংখ্যা এই সিরিয়ালের মধ্যে আর একটাও নেই। তাহলে আমাদের কি হবে? অনুকূল ঘটনা কত? অনুকূল ঘটনা হচ্ছে 3। তো এটাকে তো ভাগ করা যাচ্ছে না আপাতত। আর অ্যান্সারগুলো কিভাবে রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। উপরে 3 তার নিচে 10 কোথায় রয়েছে? এই যে দেখেন, উপরে 3 তার নিচে 10 সি নম্বর অপশনে রয়েছে। তাই নিঃসন্দেহে সি নম্বরটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। মনে রাখেন, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু এটা কিন্তু আসার মতো একটা অঙ্ক। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন, এটাও সম্ভাবনার একটা অঙ্ক এবং এটা ছক্কা সম্পর্কিত একটা অঙ্ক। বলা হচ্ছে একটি ছক্কা নিক্ষেপ করলে যে কোনো বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা, যে ছক্কার সম্ভাবনা এর অঙ্ক। তাহলে আমরা কি জানি? একটু আগেই কিন্তু আমি সূত্র লিখে দিয়েছি যে সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে মোট ঘটনা, তার উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। তাহলে উপরে যদি অনুকূল ঘটনা হয়, নিচে যদি মোট ঘটনা হয়, তাহলে এখানে একটা ছক্কা নিক্ষেপ করলে বলেন তো ছক্কায় মোট কয়টা ঘটনা থাকে? 6টা। পুট উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, একইভাবে 4 উঠতে পারে এবং 5 উঠতে পারে এবং 6 উঠতে পারে। তাহলে মোট কয়টা ঘটনা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই জন্য আমরা বলি মোট ঘটনা হচ্ছে 6। এবার অনুকূল ঘটনা খুঁজে বের করার পালা। বলা হচ্ছে যে কোনো বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? আচ্ছা বলেন তো দেখি, ছক্কায় কি কি? একটা পুট, একটা 2, একটা 3,
একটা 4, একটা 5 আর একটা 6, এগুলোর মধ্যে বিজোড় সংখ্যা কোনগুলো? 1 একটা, 3 একটা আর 5 একটা। তার মানে এই 3টা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যে বিজোড় সংখ্যা আসার অনুকূল ঘটনা হচ্ছে আমাদের 3। তাহলে উপরে 3, তার নিচে 6, তাহলে 3 1 3, 3 2 6। মনে রাখবেন যেদিকে ছোট সংখ্যা থাকে সেদিকে একটা 1 বসাতে হয়। সবসময় কাটাকাটি করার মানে সময় আমরা এটা অনুসরণ করি। তাহলে উপরে 1, তার নিচে 2, তার মানে হাফ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন বি নাম্বার অপশনটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা অঙ্কগুলোর সলিউশন করছি। এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে চলে যাব। অর্থাৎ আমাদের সিরিয়ালের 63 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখেন, ঐকিক নিয়ম ধাঁচের একটা অঙ্ক। বলা হচ্ছে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় লাগে 5 মিনিট। 30টি বিড়াল 30টি ইঁদুর ধরতে কত সময় লাগবে? আপনাদের কিন্তু মনে হতে পারে যে আসলে 30টি বিড়াল 30টি ইঁদুর ধরবে 30 মিনিটে। খেয়াল করে দেখেন এখানে কিন্তু 30 কোনো অপশনেই নেই। যদি ক নম্বর অপশনে 30 থাকতো তাহলে অনেকেই সেটা ভুল করে দাগাতো। এখন এই অঙ্কটা কেন আসলে আমাদের হচ্ছে মানে সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ঐকিক নিয়মে কখন উপরে যায় কখন নিচে আসে এটা কিন্তু আপনারা অনেকেই অনেক সময় বুঝতে পারেন না। এই জন্যই কিন্তু অঙ্কটা একটু কঠিন। যেহেতু বলেছে যে 30টি বিড়াল 30টি ইঁদুর ধরতে কত সময় লাগবে, এই যে কত সময়, তার মানে আমাদের কি বের করতে বলেছে বলেন তো দেখি? সময় বের করতে বলেছে। তো ঐকিক নিয়মের অঙ্ক করার সময় আমরা করি কি, যেদিক মানে প্রথম যে লাইনটা রয়েছে বা প্রথমে যে কন্ডিশনটা রয়েছে, প্রথম কন্ডিশন থেকে আমরা বোঝার চেষ্টা করি যে সময়টা কোথায় রয়েছে, ডান দিকে নাকি বাম দিকে। যদি ডানে থাকে তাহলে লাইন যেভাবে আছে সেভাবেই লিখবো, আর যদি মাঝখানে বা বামে থাকে তাহলে ওটাকে আমরা ডানে এসে লিখবো। তার মানে যেটা বের করতে বলে সেটা ডান দিকে লিখতে হয়। তাহলে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 মিনিটে, তার মানে এটা আমাদের ডানেই রয়েছে। তাহলে লাইনটা আমরা এভাবে লিখবো যে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে কত মিনিটে? 5 মিনিটে। ঠিক আছে, এটা আমরা সংক্ষেপে লিখে ফেললাম। এবার আমি লিখছি, যদি বিড়াল একটা হয় তাহলে বলেন তো মিনিট কম লাগবে নাকি বেশি লাগবে? একটা বিড়াল হলে কিন্তু বেশি সময় লাগবে। মনে রাখবেন ঐকিক নিয়মের সময় বেশি মানেই গুণ, আর যদি কম বোঝায় কম মানেই কি? ভাগ। তাহলে কম মানে ভাগ আর বেশি মানে গুণ। তাহলে কি বলেছি? 5টি বিড়াল 5টা ইঁদুর ধরে হচ্ছে 5 মিনিটে। তাহলে একটা বিড়াল হলে কতক্ষণ সময় লাগবে? বেশি নাকি কম? অবশ্যই বেশি। তার মানে বেশি হলে গুণ, তার মানে এই 5 গুণন এই যে 5-এর নিচে 1 বসিয়েছে, এই 5 গুণ হয়ে গেল। তাহলে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 মিনিটে, তাহলে একটি বিড়াল হচ্ছে একটি বিড়ালের সময় লাগবে বেশি, তাই 5 গুণন 5। এবার আসেন, যদি 5টি ইঁদুর না হয়ে একটা ইঁদুর হয়, এবার তো কম সময় লাগবে, তাই না? তাহলে কি হবে? এই 5 দ্বারা ভাগ হবে। দেখেন কখন ভাগ হচ্ছে কখন গুণ হচ্ছে, বিষয়টা আপনারা কিন্তু কিছুটা ক্লিয়ার হয়ে গিয়েছেন যাদের পূর্ব ধারণা একেবারে কম ছিল। আর যাদের পূর্ব ধারণা রয়েছে তারা তো বুঝেছেন ঠিকঠাক। এবার আসেন, আমরা এবার প্রথম লাইনটা মন থেকে বাদ দিয়ে দেব। এই লাইনটা মনে করবেন এখন আর অঙ্কতে নাই। আপনার আছে একটি বিড়াল একটি ইঁদুর ধরে এত মিনিটে, এটা কিন্তু মিনিট। এবার আমরা করব কি, যে একটার জায়গায় 30টা বিড়াল কল্পনা করব। আচ্ছা, যখন একটা বিড়াল ছিল তখন এত মিনিট সময় লাগতো, এখন যদি 30টা বিড়াল হয় তাহলে তো সময় আরো অনেক কম লাগবে, তাই না? তাহলে কম মানে ভাগ, তাহলে ভাগ মানে নিচে চলে আসবে। তাহলে উপরে 5 গুণন 5 আর নিচে এই 30 নিচে চলে আসলো, হয়ে গেল। আচ্ছা, যখন একটা ইঁদুর ধরে, এবার বলেছে কি 30টা ইঁদুর ধরবে, তাহলে একটা ইঁদুর ধরতে যে মিনিট সময় লাগে 30টা ইঁদুর ধরতে তো তার চেয়ে বেশি মিনিট সময় লাগবে, তাই না? তাহলে বেশি মানেই গুণ, তাহলে উপরে 30 হয়ে গেল। আমি কিন্তু একাধিকবার কথাগুলো বলছি না, কেননা একাধিকবার কথাগুলো বললে আপনাদের গোলমাল লেগে যেতে পারে। ওই জন্য একবারই বলছি, যদি প্রয়োজন মনে করেন তাহলে ব্যাকে গিয়ে আবারও কথাগুলো শুনতে পারেন। তাহলে 30 ক্রস 5 ক্রস, তাহলে কত হচ্ছে বলেন তো? 5 মিনিট হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন 5 মিনিট ডি নাম্বার অপশনে রয়েছে, এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তাহলে নিঃসন্দেহে আপনি বুঝে গিয়েছেন যে কিভাবে এই অঙ্কগুলো সলিউশন করতে হয়। 64 নম্বরটা দেখেন, বলা হচ্ছে পরপর 3টি ক্রমিক সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো এই ধাঁচের অঙ্ক কিন্তু আপনারা হচ্ছে ডিটেইলস মেথডেও করতে পারেন অথবা শর্টকাট মেথডেও আপনারা হচ্ছে চিন্তা করে বের করতে পারেন। আমি আগে শর্টকাট মেথডে কিভাবে বের করতে হয় সে ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন, যেহেতু বলেছে পরপর 3টি ক্রমিক সংখ্যা, তো পরপর সংখ্যা কি? যদি একটা প্রথম সংখ্যা হয়, পরেরটা 2, তারপরেরটা 3, এই যে দেখেন পরপর 3টা।
আচ্ছা, তারপরে যদি 2 প্রথম সংখ্যাটা হয় তাহলে ক্রমিকগুলো হবে 2, 3, 4। তাহলে এই ক্রমিক সংখ্যা যদি আমরা সিরিয়াল অনুযায়ী লিখি তাহলে এগুলো ক্রমিক সংখ্যা আমাদের। দেখেন, তাহলে বলেছে পরপর 3টা ক্রমিক সংখ্যার গুণফল কত? 120। তাহলে তাদের যোগফল কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। দেখেন তো দেখি অঙ্কটাতে আমরা যদি এই 3টা ক্রমিক সংখ্যা বিবেচনা করি, গুণফল কি 120 হয়? কখনোই না। 2 1 2, 3 2 6। যদি এই 3টা বিবেচনা করি, 3 2 6, 4 6 24 হচ্ছে না। যদি এই 3টা বিবেচনা করি, 3 4 12, 5 12 60 হচ্ছে না। আচ্ছা, যদি এই 3টা বিবেচনা করি অর্থাৎ 4 1 5 1 6 1, তাহলে 4 5 20, 6 20, 120 এক্স্যাক্টলি মিলে যাচ্ছে। তার মানে 4 5 6 এই 3টা সংখ্যা দ্বারা আমরা ক্রমিক এবং গুণফল 120 আমরা 2টা কন্ডিশন মিলায় ফেললাম। এবার বলছে তাদের যোগফল কত। তাদের বলতে কাদের? এই 3টা সংখ্যার। তাহলে 5 4 9 6 15, তাহলে তাদের যোগফল কত? 15। দেখেন মুহূর্তের মধ্যে অ্যান্সার হয়ে গেল। কিন্তু যদি আপনি ডিটেলস মেথডে করতে চান সেক্ষেত্রেও যে খুব একটা বেশি সময় লাগবে তা না। যেহেতু বলেছে পরপর 3টা ক্রমিক সংখ্যা, তাহলে এভাবে আমরা লিখব যে ধরি আমাদের প্রথম ক্রমিক সংখ্যাটা x, তাহলে দ্বিতীয়টা হচ্ছে কি x + 1, আর তৃতীয় ক্রমিক সংখ্যাটা হচ্ছে কি x + 2। তাহলে কয়টা? 3টা ক্রমিক সংখ্যা। এবারে বলেছে যে সংখ্যা 3টির গুণফল 120। তাহলে একটা x, একটা x + 1 আর একটা x + 2, 3টার গুণফল মানে ইনটু আছে মাঝখানে, ইকুয়াল কত? 120। এবার এখান থেকে x এর ভ্যালু যদি আমরা বের করি তাহলে আমাদের কিন্তু x এর ভ্যালু 4 বের হবে। x এর ভ্যালু যখন 4 বের হবে তাহলে x + 1 হবে 5 আর x + 2 হবে কত? 6। তাহলে আমরা যদি যোগ করে দেই তাহলে 5 4 9 6 15, এই যে উত্তর হয়ে যাবে 15। তবে এইটা আপনাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যাবে এমসিকিউ টাইপের পরীক্ষায় এই পদ্ধতিতে যদি আপনি বের করতে চান। এটা কিন্তু রিটেন টাইপের ম্যাথের জন্য প্রযোজ্য। এই জন্য আমরা করলাম কি শর্টকাট মেথডে চিন্তা করে বের করলাম। এবং আপনি নিঃসন্দেহে বলবেন যে এক্ষেত্রে অবশ্যই আপনার শর্টকাট মেথড জানার প্রয়োজনীয়তা রয়েছে। তার মানে আমি এই জন্য বলি ডিটেলস মেথডও জানতে হবে, শর্টকাট মেথডও আপনাকে জানতে হবে, মাস্ট বি জানতে হবে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন কি, পরেরটা মুখস্থ টাইপের অঙ্ক। 1 মিটার সমান কত ইঞ্চি? তো আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। খুবই সহজ একটা অঙ্ক এবং মনে রাখবেন মুখস্থ টাইপের অঙ্ক হলেও কিন্তু এগুলো বারবার রিপিট হয়। ওকে, দেখেন এটা প্রফেশনারি অফিসার পদে 2023 সালে এসেছিল এবং এখন যে কয়েকটা আমি অঙ্ক করালাম প্রত্যেকটাই কিন্তু প্রফেশনারি অফিসার পদের অঙ্ক ছিল। ওকে, আমরা একটু চেক করে দেখে আসি যে এক্স্যাক্টলি আগের অঙ্কগুলো কি ছিল। হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু প্রফেশনারি অফিসারের ছিল এবং শুরুর যে অঙ্কটা এটাই কেবল 45তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের অঙ্ক ছিল। প্রত্যেকটাই দেখেন প্রফেশনারি অফিসার পদে কিন্তু এসেছিল। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে, -1 থেকে কত বিয়োগ করলে 0 হবে। সুন্দর একটা অঙ্ক এটা। অনেকেই কিন্তু আপনারা 1 দাগাবেন যে 1 থেকে যদি আমি মানে এই 1 যদি আমি বাদ দিই তাহলে 0 হবে। অঙ্ক কিন্তু টোটালি রং হয়ে গেল সাথে সাথেই। কেন রং হয়ে গেল আমি বলি। এখানে কিন্তু বলেছে যে -1 হতে কত বিয়োগ করলে ফলাফল 0 হবে। অঙ্কটা কিন্তু আমাদের এটা ভালো করে মাথায় রাখেন যে বিয়োগ 1 থেকে কত বিয়োগ করলে, এই যে দেখেন আবার কিন্তু বলেছে বিয়োগ, তার মানে কত বিয়োগ করলে ফলাফল কি হবে? 0 হবে। এখন খেয়াল করে দেখেন এখানে যদি আপনি 1 বসান তাহলে -1 মাইনাস আছে। এখানে যদি আপনি বলেন যে আমি 1 বিয়োগ করব, দেখেন শুধু 1 বিয়োগ করব, তাহলে কিন্তু এটা 0 হবে না। কেন হবে না? তার কারণ কি? তার কারণ হচ্ছে কিন্তু দেখেন বিয়োগ 1 প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ 1 ইকুয়াল টু কিন্তু বিয়োগ 2 হচ্ছে। তার মানে এইটা কিন্তু উত্তর আমাদের হচ্ছে না, মানে 0 হচ্ছে না কিন্তু। তো এই জন্য আমাদের করতে হবে কি, এই যে জায়গাটা রয়েছে খেয়াল করে দেখেন কোন জায়গাটা, আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতে আমাদের বসাতে হবে দেখেন কি -1 -1 বসাতে হবে, তবেই কিন্তু ফলাফল 0 হবে। কেন 0 হবে? কারণ -1 মাইনাসে মাইনাসে +1 ইকুয়াল, তাহলে -1 আর +1 কাটা গিয়ে কি হবে? 0 হবে, মিলে যাবে তখন। তার মানে -1 থেকে -1 বিয়োগ করলেই কেবল আমাদের কি হবে? 0 হবে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে অঙ্কের ফাঁদ। আপনাকে ফাঁদে ফেলে ভুল করানোর চেষ্টা করা হয় এই সমস্ত প্রশ্ন দিয়ে। প্রশ্ন মনে হতে পারে খুবই সহজ, কিন্তু আসলে ভিতরে ট্রিক্স রয়েছে। তো আপনি যদি এমনভাবেও করেন যে -1 থেকে আমি যদি -1 বিয়োগ করি, আচ্ছা বিয়োগ করলে বলেন তো চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যায় কিনা? তাহলে এটা এখন প্লাস, তাহলে 0 হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের -1 হচ্ছে সঠিক উত্তর। তা আপনি এর আগে আমি যেভাবে বুঝালাম সেভাবে চিন্তা করলে আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন।
এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে এক্স ভাগ ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই ভাগ এক্স হবে। সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো আমি আগে করি, তারপরে আপনারা দেখেন, এরপরে আমি ভালো করে বোঝাচ্ছি আপনাদের। আমি করব কি, এটা থেকে এটা বিয়োগ করে দিব, যেটা হবে সেটাই উত্তর। তাহলে এইটা লিখি আমি ওয়াই ভাগ এক্স, আর এটা এবার লিখবো আমি এক্স ভাগ ওয়াই, তাহলে বিয়োগ করে দিব। আচ্ছা বলেন তো দেখি এক্স আর ওয়াই এর লসাগু কত? এক্স ওয়াই। এক্স দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে থাকে ওয়াই, ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে কি হয়? ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে থাকে এক্স, এক্স দ্বারা এক্সকে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্স ওয়াই। কোথায় রয়েছে দেখেন, এই যে সি নম্বরে রয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এক্স ওয়াই। তাই সি নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আপনাদের মনের মধ্যে যাদের প্রশ্ন এসেছে যে কেন আমি এটা থেকে এটা বিয়োগ করলাম, অথবা আমি কিভাবে বুঝবো যে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, দেখেন এখানেই কিন্তু ম্যাথমেটিক্সের মানে স্পেশালিটি। আমি যদি বলতাম যে 10-এর সাথে কত যোগ করলে 15 হয়, মনে করেন প্রশ্ন, এটা বাদ, এটা বাদ, আমি কি বললাম 10-এর সাথে কত যোগ করলে 15 হয়, আপনি উত্তর দেবেন খুবই সিম্পল, 5। কেমনে হলো সেটা বলেন তো? আপনারা 15 থেকে 10 বাদ দিয়েছেন কিনা? 5। তাহলে আমি কি করেছি? এইটা থেকে এইটা বিয়োগ করেছি। তো আমিও তো সেম কাজটাই করেছি। দেখেন এখানে কি কাজ করেছি, যে এইটা থেকে আমি এটা বিয়োগ করেছিলাম, তার মানে ওয়াই ভাগ এক্স মাইনাস এক্স ভাগ ওয়াই, তাই তো করেছিলাম, তাই না? এই যে দেখেন, এইবার নিশ্চয়ই আপনি বুঝেছেন। যদি এবারও আপনি বুঝে না থাকেন তাহলে মনে রাখবেন যে আপনার অঙ্কে 100-র মধ্যে আপনার হচ্ছে মানে 0 লেভেলে রয়েছেন আপনি। আমার কথাগুলো যদি আপনি বুঝতে না পারেন এবারে, মানে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আর যদি আপনি বুঝতে পারেন তাহলে মোটামুটি একটা লাইনে আছেন আপনি। তো দেখেন এবারে আমি 68-এ চলে যাচ্ছি। বলা হচ্ছে যে যদি x = 12 হয় তবে নিচের কোনটির মান সর্বোচ্চ? মান বসিয়ে দেখতে হবে যে x এর ভ্যালু 12 বসালে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার নাকি ডি নাম্বার কোনটা সর্বোচ্চ ভ্যালু প্রোভাইড করে। তাহলে আমি যদি x এর মান 12 বসাই তাহলে 12 থেকে 3 বাদ দিলে 9। x এর মান যদি আমি 12 বসাই তাহলে 12 থেকে 7 বাদ, তাহলে কত থাকে? 5। আবার 12 থেকে 9 বাদ, তাহলে কত থাকে? 3। তাহলে 3 5-এ কত হয়? 15। তাহলে বি নম্বর 15। সি কত? 12 থেকে 7 বাদ, তাহলে থাকে 5। 12 থেকে 8 বাদ, তাহলে থাকে 4। 4 5-এ কত? 20। এটা হলো 20। তাহলে এটা 9, এটা 15, এটা 20। তার মানে সি নম্বরটা এখনো সর্বোচ্চ। 12 থেকে 5 বাদ, এটা 7। আর 12 থেকে 3 বাদ, এটা হলো 9। তাহলে 7 নং কত? 63। সবচেয়ে বড় কোনটা সর্বোচ্চ মান প্রোভাইড করতেছে? 63। তার মানে আমাদের ডি নাম্বার অপশনটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমি পরেরটাতে যাচ্ছি। 69 নম্বরটা দেখেন কি বলা হচ্ছে, 3 জনের গড় বয়স 24 বছর। যদি কোনো একজনেরও বয়স 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে? এটা দেখেন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে এসেছে। আবার এই অঙ্কটা কিন্তু বিসিএস এর অঙ্ক হুবহু, এবং আরও বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হওয়া অঙ্ক কিন্তু এটা। শত শতবার কিন্তু এই অঙ্কটাই হুবহু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। তো দেখেন বলা হচ্ছে 3 জনের গড় বয়স 24। আচ্ছা, তো আমরা গড় জানি 24, তাহলে 3 জনের বয়সের সমষ্টি কত? তাহলে 3 × 24 মানে 3 × 24 72 বছর। যদি কোনো একজনেরও বয়স 21 বছরের নিচে না হয় তবে তাদের সর্বোচ্চ একজনের বয়স কত হতে পারে? তাহলে আমরা ধরলাম 2 জনের বয়স 21 × 2 42, এর নিচে তো হওয়া যাবে না, তাই না? তাহলে আমি 72 থেকে 42 বাদ দিয়ে দিলাম 0 3। তাহলে সর্বোচ্চ একজনের বয়স কত হতে পারে? 30 বছর। এই যে দেখেন 69 এর অ্যান্সার হচ্ছে বি নম্বর যে অপশনটা রয়েছে সেটা। তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমরা সর্বশেষ যে অঙ্কটা রয়েছে সেটাতে চলে যাব। 70 নম্বরে বলা হচ্ছে একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য 10 টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা মজুরি পায়। দৈনিক 10 ঘন্টা করে কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত হবে? সুন্দর কিন্তু এই অঙ্কটাও সহজ রয়েছে, জাস্ট একটু হিসাব। তাহলে প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজ করবে সে, তার জন্য 10 টাকা করে মজুরি পাবে। তাহলে 8 ঘন্টায় 8 × 10, তার মানে সে 80 টাকা মজুরি পেয়েছে। এবার পরবর্তী সময়, তার মানে সে যদি ওভার টাইম কাজ করে তাহলে মজুরি একটু বেশি, 15 টাকা করে পায়। তাহলে দৈনিক 10 ঘন্টা কাজ করে, তাহলে 10 ঘন্টা তার মানে অতিরিক্ত 2 ঘন্টা কাজের জন্য 15 টাকা করে, 15 দুগুণ সে 30 টাকা মজুরি পাচ্ছে। তাহলে বলেন তো দেখি, মোট মজুরি 8 × 3 = 11, তার মানে 110 টাকা হচ্ছে। তাহলে মোট মজুরি সে পেয়েছে 110 টাকা।
বলেছে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত, মানে ঘন্টা প্রতি গড়ে সে কত টাকা আয় করছে। এখন যেহেতু মোট 110 টাকা পেয়েছে, তাহলে 2 ঘন্টা আর 8 ঘন্টা মোট 10 ঘন্টা কাজ করেছে সে, তাহলে 10 দ্বারা ভাগ করলে 00 ক্রস থাকবে আমাদের 11। তাহলে নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে 11 টাকা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবং আমি বলি এই যে অঙ্কগুলো আমি করাচ্ছি, তো এই যে শীটটা কিন্তু একটা স্মার্ট পিডিএফ শিট। কেন আমি স্মার্ট পিডিএফ শিট বলছি, আপনারা দেখেন এই শিটে কিন্তু অঙ্কগুলো করে দেওয়া নেই। আমি কিন্তু এই যে 275টা অঙ্ক এই সাজেশনে রেখেছি, 275টাই কিন্তু আপনাদের পরীক্ষার আগে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। যদি সম্ভব হয় তাহলে আমি এক ভিডিওতে 20টা 25টা 30টা করেও অঙ্ক সলিউশন করে দিতে পারি। তো আপনাদের রেসপন্সের উপর কিন্তু ডিপেন্ড করবে সেগুলো। আপনারা যদি রেসপন্স করেন যে হ্যাঁ অঙ্কগুলো আমরা সলিউশন সহ চাই, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা লিখবেন। ওকে, তো আমি আবারও আপনাদের স্মরণ করে দিই যে মনে রাখবেন পরীক্ষায় কিন্তু হচ্ছে আপনাদের প্রশ্নগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। মানে যা করাচ্ছি তাই যে হুবহু আসবে ব্যাপারটা কিন্তু এমন নয়। বলে তো দেখি এই অঙ্কটার সংখ্যা যদি কিছুটা চেঞ্জ করে দেয়, 8 ঘন্টা কাজের জায়গায় যদি বলে 7 ঘন্টা বা 6 ঘন্টা, তাহলে কি আপনি পারবেন না? অবশ্যই পারবেন। এবং এখানে গড় 24 না বলে যদি বলে গড় 17 বছর বা 16 বছর, তাহলে কি আপনি পারবেন না? অবশ্যই। তো মনে রাখবেন অঙ্ক কিন্তু সংখ্যা সহ কমন পড়ে না কখনো, তবে ক্যাটাগরিগুলো আপনার যদি জানা থাকে, এবং সেগুলোই কিন্তু আমরা এই সাজেশনে দিয়েছি। এবং যে টপিক থেকে ইতিপূর্বে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদে অঙ্ক এসেছে, সেই টপিকগুলোই কিন্তু আলোচনায় রাখা হয়েছে। অযথা অন্য কোনো টপিক দিয়ে কিন্তু মানে হচ্ছে সাজেশনটা ভারী করা হয়নি। আর যেটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনি যদি এই অঙ্কটাতে ক্লিক করেন বা এই অঙ্কটাতে আপনি ক্লিক করেন, তাহলে আপনি কিন্তু সলিউশন পেয়ে যাবেন। আমার কাছে যদি আপনারা পিডিএফগুলো সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন এবং বলবেন যে আমি গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের সাজেশন নিতে চাই। অঙ্কের সাথে সাথে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানেরও আপনারা কিন্তু সাজেশন পেয়ে যাবেন। এবং বাজারে প্রচলিত একটা বইয়ের পিডিএফও সেখানে রয়েছে, এবং সেই পিডিএফের মধ্যে আপনাদের হচ্ছে রিটেন পরীক্ষারও কিছু সাজেশন এখানে সংযোজন রয়েছে। তো মূলত হচ্ছে বাকি যেগুলো আমি বললাম, গণিত, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান, এগুলো আমি নিজেই তৈরি করেছি। ওকে, তো দেখেন এবারে আমরা একটু দেখাচ্ছি। দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মানে প্রশ্নটা রয়েছে কিন্তু এখানে যে একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য 10 টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা মজুরি পায়। দৈনিক 10 ঘন্টা করে কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত? ওকে, এই যে দেখেন অঙ্কটা কিন্তু আমি ক্লিক করার সাথে সাথেই, মানে প্রশ্নটাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু অঙ্কটা এখানে চলে এসেছে। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এখানেও কিন্তু আপনারা চাইলে, যেহেতু স্মার্ট পিডিএফ, সেক্ষেত্রে আপনারা সলিউশন বের করে ফেলতে পারেন। আর যদি না বুঝে থাকেন তো আমার ভিডিওগুলো তো থাকছেই, তার মানে কম্বো প্যাক হিসেবে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের আলোচনাটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।